বিনোদন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা রোপা। শুরুতেই জানাবো শিরোনাম। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। শুধু ভোটারদের সমর্থন চাইলেন আইভি, হুমকির অভিযোগ তৈমুরের। স্থানীয় নির্বাচনে এমপিদের প্রচারণায় অংশ না নেওয়ার আইন বৈষম্যমূলক, ইসির সমালোচনায় তথ্যমন্ত্রী। আটকদের অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে জামিন বাণিজ্য করছে কিছু পুলিশ সদস্য। শাস্তিযোগ্য অপরাধ বলছে ডিএমপি। ওমিক্রন শনাক্তে জিনোম সিকোয়েন্স বাড়ানোর তাগিদ, বয়স্কদের সুরক্ষায় সতর্ক হওয়ার আহ্বান। লিটনের অনবদ্য সেঞ্চুরির পরও ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১১৭ রানে হারলেও বাংলাদেশ। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। শেষ মুহূর্তে কারো সমর্থন নয়, ভোটারদের ওপরই আস্থা রাখতে চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, শামীম ওসমান এমপি হিসাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না। সকালে গণসংযোগে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ সিটিতে ভোটের বাকি মাত্র ৪ দিন, জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। একই সঙ্গে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে পুরো সিটিতে। রোববার সংবাদ সম্মেলন ডেকে দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নাম উল্লেখ না করে নির্বাচনে নৌকার পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। তার সমর্থন আইভীর ভোটে কতটা কাজে লাগবে সে আলোচনা শুরু হয়েছে সংবাদ সম্মেলনের পরপরই। এসব প্রশ্নে সোমবার সকালে প্রচারণা শুরুর পর আইভী সাংবাদিকদের বলেন, শেষ মুহূর্তে কারো সমর্থন নয়, ভোটাররাই সব। বিধি মোতাবেক উনি প্রচারণায় নামতে পারবেন না। বিধি মোতাবেক উনি সংসদ সদস্য। এবং আওয়ামী লীগের অনেকেই ছিল আপনার সাথে প্রচারণায় ছিল না, তাদেরকে আপনি আজকে দেখছেন। যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনি কি মনে করেন ভোটের আরো ৪ দিন বাকি আছে আর কাউকে প্রয়োজন আছে? সেভাবে থাকতে দেন ভোটারদের নিয়ে, প্লিজ। আমি ভোটারদের নিয়ে থাকতে চাই। এদিকে সংবাদ সম্মেলন শেষে 10:30টার দিকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, আওয়ামী লীগের এমপি ও কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নেয় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকছে না। পুলিশের একটা মহড়া, হুন্ডা, সাদা পোশাকের পুলিশ, পোশাকি পুলিশ, তারা প্রতি রাত্রে মহড়া দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে যায়। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি বিষয়টা আপনি অবশ্যই আশা করি নারায়ণগঞ্জবাসীর স্বার্থে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ ভালো আছে দাবি করে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তৈমুর আলম খন্দকার নানা অভিযোগ করছেন। এখানে প্রভাব বিস্তারের কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, লেভেল প্লেইং ফিল্ড এখনো সঠিক আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, গতকাল শামীম ওসমান সংবাদ সম্মেলন করেছেন এবং আজও আইভী প্রচারণায় আছেন এবং তিনি যেটি বলছেন যে তিনি জনগণের সাথেই থাকতে চান। এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর, তিনিও রয়েছেন প্রচারণায়। কি অবস্থা সেখানকার সার্বিক? আপনি তো নারায়ণগঞ্জে আছেন। দেখুন, প্রথমে আসলে সেলিনা হায়াৎ আইভী তিনি অভিযোগ করলেন যে শামীম ওসমান তিনি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে নির্বাচনে দাঁড় করিয়েছেন এবং তিনি তার ভাই এবং ওসমান পরিবার তৈমুর আলম খন্দকারকে সমর্থন দিয়েছেন। তো এর পরপরই কিন্তু আসলে মানে নারায়ণগঞ্জে যে ভোটের যে উত্তাপ, সেই উত্তাপটি কিন্তু আসলে সরাতে শুরু করে। এরপর গতকালকে সংবাদ সম্মেলন করে শামীম ওসমান নৌকার পক্ষে সমর্থন দেন এবং কাজ করার কথা জানান। এবং আজকে আসলে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা সকাল থেকে যখন পুরো নারায়ণগঞ্জে ঘুরছি, ভোটারদের মুখে মুখে বা পুরো নারায়ণগঞ্জ জুড়ে কিন্তু আসলে ওসমান পরিবার এবং আইভীর মধ্যে যে কথোপকথন, যে পাল্টাপাল্টি অভিযোগ বা যে
বিষয়গুলো গণমাধ্যমে উঠে আসছে, সেগুলো নিয়ে আসলে আলোচনার মধ্যে ছিল। এর মধ্যে আবার আজকে নির্বাচনী প্রচারণায় সেলিনা হায়াৎ আইভী তিনি দাবি করলেন এবং তিনি বললেন যে শামীম ওসমান গতকাল আসলে নৌকার পক্ষে কাজ করার যে ঘোষণা দিয়েছেন, তিনি আসলে যেহেতু স্থানীয় সংসদ সদস্য, সে কারণে তিনি তার পক্ষে মাঠে নেমে কাজ করতে পারেন না। এবং একই সাথে সাংবাদিকরা প্রশ্ন করেছিল সেলিনা হায়াৎ আইভীকে যে গতকালের পর থেকে আসলে সবাইকে তিনি পাশে পাচ্ছেন কিনা। তবে তিনি বলেছেন এবং শামীম ওসমানকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে শেষ সময়ে এখন তিনি আর কারোর সমর্থন দরকার নেই। নৌকা যেহেতু সমর্থন দিয়েছে, শেখ হাসিনা যে সমর্থন দিয়েছে, সেক্ষেত্রে নতুন করে আর কারোর সমর্থন নেই। যেহেতু তিনি 10 বছর ধরে এই সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন, এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন, সে কারণে তার গণজোয়ার তৈরি হয়েছে। তার ভোটারদেরকে নিয়েই তিনি থাকতে চান, নতুন করে আর কারোর সমর্থন তার দরকার নেই। এটি কিন্তু আসলে সেলিনা হায়াৎ আইভী বলেছেন। তবে অন্যদিকে কিন্তু আরও এই ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি তার আজকে দিনের কর্মসূচিটি শুরু করেছেন তার সংবাদ সম্মেলন দিয়ে, এবং তিনি সংবাদ সম্মেলনে সরকার দলীয় মেয়র প্রার্থী, নির্বাচন কমিশন এবং পুলিশ এর দিকে কিন্তু তিনি অভিযোগের তীর ছুঁড়েছেন এবং তিনি বলেছেন যে পুলিশ গতকালকে তার অন্যতম একজন নির্বাচনী এজেন্ট রবি। আদিল, আরেকটা বিষয় একটু আসতে চাই। আগামী বৃহস্পতিবার থেকে, অর্থাৎ আর একদিন পরেই সরকারের যে করোনা নিয়ে বিধিনিষেধ, সেইগুলোর কিন্তু প্রতিপালন শুরু হয়ে যাচ্ছে। আজকে তথ্যমন্ত্রীকেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে করোনার কোনো প্রভাব পড়বে কিনা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি অনুরোধ জানিয়েছেন প্রার্থী সহ সবাইকে যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে। প্রার্থীদের ভাবনায় বা নেতাকর্মীদের ভাবনায় করোনার বিষয়টি আপনার নজরে এসছে কিনা? দেখুন, নির্বাচনী প্রচারণায় যখন সব প্রার্থীরা নামছেন, তখন করোনার যে বিধিনিষেধ এবং সুরক্ষার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে একদমই আমলে নেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থীদেরকে বারবার করে প্রশ্ন করেছি যে যেহেতু করোনা সংক্রমণ এখন বাড়ছে, কারণ অধিকাংশের মুখেই আমরা আসলে মাস্ক দেখি না, বা সামাজিক নিরাপত্তা তো আসলে দূরে থাক, স্লোগান মিছিলে কিন্তু আসলে নির্বাচনী যে প্রচার সেটি চলছে। তবে প্রার্থীরা বলছেন যে তার যে কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে বলে দিচ্ছে যে সুরক্ষার মধ্যে থেকে, নিরাপদ দূরত্বে থেকে নির্বাচনী প্রচারণা চালাতে, কিন্তু কর্মী সমর্থক এবং ভোটারদের কারণে সেই সুরক্ষা বা স্বাস্থ্য সুরক্ষাটি মানা সম্ভব হচ্ছে না। এটি কিন্তু আসলে প্রার্থীরা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে আমরা যেটি আসলে বলতে পারি যে বিধিনিষেধের কথা বা করোনা সংক্রমণের যে বিষয়গুলো এখন দেখা যাচ্ছে, কিন্তু প্রার্থীদের মধ্যে এবং কর্মী সমর্থকদের মধ্যে আসলে করোনার যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, সেটি আসলে একেবারেই আমলে নেওয়া হচ্ছে না। তো আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এটিই ছিল এখনকার সবশেষ খবর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণা চালানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধিনিষেধ বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভারত সহ ইউরোপের অনেক দেশে স্থানীয় নির্বাচনে পার্লামেন্ট সদস্যরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারেন, সেক্ষেত্রে তিনি তার প্রোটোকল ও সুযোগ সুবিধা পান না বলে জানান মন্ত্রী। অথচ বাংলাদেশের নির্বাচন কমিশন আইনের মাধ্যমে প্রচারণায় অংশ নেয়ার নিষেধাজ্ঞা দেয়াটা অগণতান্ত্রিক। এ সময় তিনি আরও বলেন, করোনা আবারও বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণায় অংশ নিতে বলেন সবাইকে। করোনা নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ মেনে আওয়ামী লীগ উন্মুক্ত স্থানে কোনো সভা সমাবেশ করবে না জানিয়ে তথ্যমন্ত্রী মন্তব্য করেন, বিএনপি যদি তা না মানে তবে করোনার সংক্রমণ বাড়ার দায় তাদের নিতে হবে। তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারে, এমনকি পার্শ্ববর্তী দেশের মুখ্যমন্ত্রীরাও পারে। ইউরোপেও এই ধরনের বিধিনিষেধ নাই। নির্বাচন কমিশন যেই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে, বিশেষ করে সংসদ সদস্যদের উপর, এটি আসলে এই ধরনের বিধিনিষেধ গণতন্ত্রের জন্য ভালো নয় এবং এটি বৈষম্যমূলক। আটকের পর সংশ্লিষ্ট বিষয়ে নয়, গ্রেপ্তার দেখানো হচ্ছে ডিএমপি অধ্যাদেশ বা নন জিআর মামলায়। পরে ঘুষ নিয়ে জামিনও করাচ্ছেন কিছু পুলিশ সদস্য। আর এসব ঘটনা ঘটেছে রাজধানীর বনানী, ভাটারা, ভাসানটেক ও উত্তরা পশ্চিম থানায়। একে শাস্তিযোগ্য অপরাধ বলছে ডিএমপিও।
31 ডিসেম্বর মহাখালী থেকে মাদক নেয়ার অভিযোগে রফিকুলকে আটক করেন বনানী থানার উপপরিদর্শক মিজানুর রহমান। রফিকুলের অভিযোগ, তখন ৩৫০০ টাকা নেয়ার পরও সে টাকাকে জাল বলে তার মার কাছ থেকে আদায় করা হয় আরও ১৫,০০০। তারপরও পরদিন সকালে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে তাকে নেওয়া হয় আদালতে। একবার দিছি আমি রাত্রে ভোরের দিকে ১০,০০০, তারপরে সকালবেলা দিছি ৫,০০০। হ্যাঁ, এটা ওনার সাথে যে আরেকজন ছিল মানে ওনার কাছে দিছে। এটা থানা থেকে বলছে যে এটা দিলে নাইলে ওরে বড় মামলা টামলা দিয়ে দিব, অনেক ইয়ে হইব, হ্যাঁ মামলা, আর নাইলে এটা দিলে আর কি 54 দিয়ে দিব, ওই দিনকার চলে আসবে। মেট্রো রেলের লোহা চুরির অভিযোগে ২৯ ডিসেম্বর রাতে কাকলিতে আটক করা হয় পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ হোসেনকে। এই ক্ষেত্রেও টাকার বিনিময়ে তার বিরুদ্ধে চুরির মামলা না করে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় আদালতে। অভিযোগ উঠেছে এসআই আব্দুস সামাদ তার জামিন করিয়েছেন ১২০০ টাকা নিয়ে। এখানে ধরছিল রড চুরির কারণে মামলা করে দিছে মেট্রো রেলের লোক, ওখানে চায়না লোকেরা তো টাকা একটা খাড়া করে লোক নিয়েছিল, ফর্মা টাইপের, সিভিলটা ছিল ৬০ টাকা নিয়েছিল, ১২০০ টাকা ওইটা আবার দিয়ে দিছে। জবাবে বনানী থানার ওসি বলছেন, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। মানে আমাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আসে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন উইংস আছে, যারা তদন্ত করে ব্যবস্থা নেয় এবং এটা চলমান প্রক্রিয়া। যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ফুচকা বিক্রেতা জজমিয়া ও হকার সুমনকে আটক করে ভাটারা থানা পুলিশ। জবানবন্দিতে তারা জানিয়েছেন, জামিন করিয়ে দিতে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ৬,১০০ টাকা। আটকের পর সংশ্লিষ্ট বিষয়ে মামলা না করে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে পরদিনই ঘুষ নিয়ে জামিন করাচ্ছে পুলিশ। এই ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলছে ডিএমপিও। যদি আমাদের কোনো অফিসার এখানে গেইন করে থাকে, কোনো পার্টির সাথে যদি কোনো সুবিধা নিয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো তারা নন অ্যাফেয়ার প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে, তবে এটা এক ধরনের পেশাগত অপরাধ আমি মনে করি। সেই অফিসারের বিরুদ্ধে এই ধরনের কোনো তথ্য পেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলার ব্যবস্থা গ্রহণ করতে। এই প্রসঙ্গে গুলশান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি কেউই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মাহবুবুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। সিআইডি বলছে, মাহবুবুর দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে তদবির বাণিজ্য করে আসছিল। এরই ধারাবাহিকতায় মতিঝিল থানায় দায়ের করা এক মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এবং অবৈধ সুবিধা দেওয়ার কথা বলে আসামি পক্ষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে ভুয়া অফিস আদেশ তৈরি করে আসামি পক্ষের নিকট হস্তান্তর করে। আসামি পক্ষ আদেশের সত্যতা যাচাইয়ের চেষ্টা করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সুস্পষ্ট প্রমাণ পেয়ে সোমবার রাতে সিআইডি মাহবুবুর রহমানকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুবুর চাকরিতে নিয়োগ, পদোন্নতি সহ নানা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। কাজের তদবির সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে তিনি তাদের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেন। 2019 সালে মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয় এবং সেই মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন আছে। দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সঠিক তথ্য পেতে জিনোম সিকোয়েন্স বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান তাদের। বিশেষজ্ঞদের পরামর্শ, টিকা নিলেও পরিবারের বয়োজ্যেষ্ঠদের সুরক্ষিত ও নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। দেশেও করোনার নতুন ধরনে আক্রান্তের সংখ্যা ও হার বাড়ছে। করোনার অতি সংক্রমণ ধরন ওমিক্রন মোকাবিলায় এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে স্বাস্থ্য বিভাগ। বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের বিষয়ে অধিক সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। বয়স্করা আক্রান্ত হওয়া মানে তাদের যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, কার্ডিয়াক ডিজিজ থাকে, লাং ডিজিজ থাকে, ক্যান্সার থাকে, তারা কিন্তু অমিক্রন হোক আর যাই হোক, যখনই একটু দুর্বল হয় ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি কমলে তাদের মৃত্যুর সম্ভাবনাও থাকে। আমরা যারা ইয়াং বাইরে যাব তারা যেমন স্বাস্থ্যবিধি মানব, ঘরে যখন ফিরব তাদের সামনে আমরা যাওয়ার আগে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখব।
প্রতিদিন যেসব নমুনায় করোনা শনাক্ত হচ্ছে সেগুলোকে দ্রুত জিনোম সিকোয়েন্সিং করে পদক্ষেপ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এছাড়া ওমিক্রন যেহেতু সহজেই একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে, তাই যে কোনো জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ তাদের। অমিক্রন যে খুব দুর্বল রোগ তা না, ভবিষ্যতে হার্ট অ্যাটাক, অনেকের লাং ফাইব্রোসিস, অনেকে ম্যালেজ, অনেকে সব ভুলে যাবে, যাতে কোনোভাবেই এই যে ভ্যারাইটি হোক, ডেল্টা হোক আর অমিক্রন হোক, আমরা যেন করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলি। স্বাস্থ্যবিধি মানার উপরে নির্ভর করে যে আমরা সংক্রমণ কতখানি ঠেকাতে পারবো, কতখানি ছড়াবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, সেই বিষয়টার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় 10 ডিসেম্বর। তবে করোনার নতুন ধরনে আক্রান্ত কেউই গুরুতর অসুস্থ নন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়লেও এখনও সব জায়গায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বাইরে চলাচলকারী অনেকেই ঠিকমতো ব্যবহার করছেন না মাস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের আক্রান্তদের সংখ্যা, কিন্তু মানুষের মধ্যে ন্যূনতম সচেতনতা বোধটাও দেখা যাচ্ছে না। এর মূল কারণ আসলে কি? গত 7 দিনে দেশে 8,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহে যা শনাক্ত হয়েছে তার আগের সপ্তাহের চেয়ে তা 5,000 বেশি, অর্থাৎ প্রত্যেক দিন প্রায় 1,000-এর বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং আক্রান্তের যে হার, শনাক্তের যে হার, সেটি আসলে প্রত্যেক দিন 1% করে বাড়ছে। এই মুহূর্তে যে করোনা পরিস্থিতি সেটিকে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগ উদ্বেগজনক বলছে, কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়টি কিন্তু আগের মতোই থেকে গেছে। অর্থাৎ করোনা যে বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে আসলে তেমন কোনো ধরনের সচেতনতা নাই। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এরই মধ্যে টিকার কার্যক্রমও চলছে, কিন্তু সাধারণ মানুষের কাছে আসলে এই তথ্যগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা বা প্রচারের অভাব রয়েছে কিনা? প্রচারের অভাব, আসলে প্রচার তো হচ্ছেই, সবাই জানে যে মাস্ক না পরলে কি হবে, কি হতে পারে। তারপরও আসলে মাস্ক পরা নিয়ে খুব বেশি আমরা সচেতনতা দেখছি। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনি মাস্ক না পরে এভাবে ঘুরছেন কেন? মাস্ক পরি না, বাসা থেকে বাইরে এসেছি, মাস্ক পরি নাই। কিন্তু আপনি তো এখানে মার্কেটে আছেন, তাহলে মাস্ক না পরে? মার্কেটে আহি নাই, আইসি একটু কাজে টাকা দেয় জামগা। এখানে একটি বিষয় লক্ষণীয় যে যারাই আছেন, আমি একটু দেখাই, এ পার্টি এই মুহূর্তে যে কজন হেঁটে আসছেন কারো মুখেই কিন্তু কোনো মাস্ক নাই এবং তারা মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন। বিশেষ করে যারা দোকানদার আছেন, দোকানদারদের মধ্যে মাস্ক পরার প্রবণতা কিন্তু একেবারেই কম। আমরা এই মুহূর্তে এই দোকানে আছি। আপনি এখন মাস্ক পরলেন, আগে থেকে মাস্ক পরেননি কেন? আমাদের দেখে কেন মাস্ক পরলেন এখন? মাস্ক আসলে পরাই থাকে, আমার কাজ কাম করতেছিল এই জন্য এখন পরলাম। আর পাশে আরেকজন দোকানদার, আপনার মুখে মাস্ক কেন নেই? মাস্ক ছিল কিন্তু গোসল করবার কাল রাইখেছে, আর মনে নাই আনতে। বিশেষ করে যারা দোকানি আছেন তারা, তাদের অধিকাংশই কিন্তু মাস্ক ছাড়া তারা থাকছেন, কেনাবেচা করছেন এবং এখানে একজন খাবার তৈরি করছেন, হোটেলের একজন কর্মচারী। আপনার মুখে মাস্ক নাই কেন? আপনি তো খাবার তৈরি করছেন। জি, আমি আসলে খানা খাই আইছি, তো এই জন্য একটা অর্ডার আইছে, এর জন্য আইছি। আমি মাস্ক ছিল, আমার মাস্ক ছিল, এখন নাই কেন? নাই, এখন আমার ওয়ার্ড করে একটা রুটি খাইতে আইছে একজন লোকে, তাই দিতে আসছি। একইভাবে মার্কেট এলাকায়, বিশেষ করে যেখানে অনেক জনসমাগম, এমন স্থানেও আমরা দেখছি যে মাস্ক পরা লোকের সংখ্যা একেবারেই কম। করোনা যে বাড়ছে এ নিয়ে কারোর মধ্যে তেমন কোনো ধরনের সচেতনতা নাই। তারা আগে যেভাবে চলেছেন এখন ঠিক একইভাবে চলছেন এবং মাস্কের বিষয়টি কেউই গুরুত্ব দিচ্ছেন না। 13 তারিখে নানা অজুহাতে তারা মাস্ক না পরার বিষয়ে কথা বলছেন। হাসান মিসবা, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরো যা দেখবেন, নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে ট্রলার ডুবির 6 দিন পর শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10-এ।
ধুলার কারণে শীতের 4 মাসে ঢাকায় চরম বায়ু দূষণ, অপরিকল্পিত নগরায়ন কারখানাকে দায়। চট্টগ্রামের 2 নম্বর গেট বেবি সুপার মার্কেট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি পোশাক কারখানার বেশ কিছু কাপড় ও যন্ত্রপাতি। কারখানার শ্রমিকরা জানান, সকাল 8:45টার দিকে বেবি সুপার মার্কেট সংলগ্ন অফিস ভবনের 4র্থ তলায় আনোয়ার ড্রেস মেকার্স লিমিটেড নামের পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালবেলা অফিসে ঢুকছি, দেখতেছি আগুন লাগছে। তো এই আমরা আইসা প্রথমে গেট খুলছে, গেট খোলার পরে দেখছি আগুনের কুণ্ডলিতে আর সামনে যাইতে পারে নাই, পিছিয়ে আসছে। আসার পরে ফায়ার সার্ভিসে ফোন করছে। আনুমানিক ভোর 7:40 সময় আমরা সংবাদ পাই যে 2 নম্বর গেট সংলগ্ন বেবি সুপার মার্কেটের পাশে যে আনোয়ারা ড্রেস মেকার্স নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তো আপনারা জানেন যে দুর্ঘটনা দুর্যোগে সবার আগে সবার পাশে বাংলাদেশ ফায়ার সার্ভিস। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা আমাদের ফোর্স ডেপ্লয় করি। নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলার ডুবির 6 দিন পর উদ্ধার হলো 13 মাস বয়সী শিশু তাসফিয়ার মরদেহ। এ নিয়ে নিখোঁজ 10 জনের মরদেহ উদ্ধার হলো অভিযানে। সকালে ধলেশ্বরী নদীর বক্তাবলী এলাকায় মরদেহটি ভেসে উঠতে দেখে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেটি উদ্ধার করে। ট্রলার ডুবির ঘটনায় শিশু তাসফিয়ার পরিবারের 4 জনের মৃত্যু হয়। এর মধ্যে মা জেসমিন আক্তার, বোন তাসমিন আক্তার ও ভাই তামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, 5 জানুয়ারি সকাল 8:30টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় 10 জন নিখোঁজ ছিলেন। এ ঘটনার 5ম দিনে 6 জন, 6ষ্ঠ দিনে 3 জন ও আজ 1 জনের মরদেহ উদ্ধার হলো। যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন আছে বাড়তি পুলিশ। এদিকে সোমবার রাতের ওই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে সুন্দরীবাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তম সরকারের। গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এখনও মামলা না হলেও হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত উত্তমের মরদেহ ময়নাতদন্তের পর বিকেলে পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। গত 26 ডিসেম্বর 4র্থ ধাপে সুন্দরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে উত্তম সরকার 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। আমার নির্দোষ ছেলে মেরে দিলে আমি এর বিচার চাই। যে নির্মম হত্যাকাণ্ড গতকাল ঘটিয়েছে কে বা কারা, আমরা মহানুভব সরকারের কাছে এর সুষ্ঠু বিচার আশা করি। যশোর থেকে এই ঘটনার আরও বিস্তারিত জানবো। সহকর্মী জিয়াউল হক এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। জিয়াউল, অভয়নগরের যে সুন্দরী ইউনিয়ন পরিষদ, একটু জানতে চাইবো যে এই হত্যাকাণ্ড, একজন নির্বাচিত ইউপি সদস্যকে হত্যা করা হলো, এর পিছনে আসলে কারা রয়েছে? 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল, পুলিশ কিছু বলছে কিনা? দেখুন, উত্তম সরকারের মরদেহ এই মুহূর্তে যশোর সদর হাসপাতাল মর্গে আছে। আর কিছু সময়ের ভেতরে হয়তো বা ময়না তদন্তের কাজ শুরু হবে। তো এই বিষয়টি নিয়ে এখানে যারা এসেছেন বা অভয়নগরে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে লোকজনের সাথে আমি কথা বলেছি, পাশাপাশি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এখন যে বিষয়টি বলছেন যে 2টি বিষয় নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সামনে আগাচ্ছেন। তার একটি হলো সদ্য সমাপ্ত যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনো বিরোধ ছিল কিনা সেটিকে তারা যেমন খতিয়ে দেখছেন, তেমনি কিন্তু উত্তম সরকার একজন ঘের ব্যবসায়ীও ছিলেন। এই বিষয়টিকেও কিন্তু তারা সামনে রেখে আগাচ্ছেন যে ঘের ব্যবসার কোনো ঘটনাকে নিয়ে এই ঘটনাটি ঘটেছে কিনা। একটি বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটি অনেকটাই পরিকল্পিতভাবে, কারণ উত্তম সরকার যখন বাড়ির উদ্দেশ্যে আসছিলেন ঠিক সেই সময় কিন্তু তার বাড়ির অদূরে তাকে গুলি করে হত্যা করা হয় এবং গুলি কিন্তু একটি করা হয় এবং তার বুকের বাম পাশে। অর্থাৎ যারা আসলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা কিন্তু আসলে চিহ্নিত সন্ত্রাসী বা অপরাধী, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই কারণে যেহেতু একটি মাত্র গুলি করে কিন্তু তারা উত্তম সরকারকে হত্যা করেছেন। যা এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে ওই অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তম সরকারের যে প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, যে সমস্ত ইউপি সদস্য ছিলেন, তাদের ভেতরে কিন্তু একটি আতঙ্ক ভাব ইতিমধ্যে চলে এসেছে, যেহেতু পুলিশ
পুলিশের একাধিক টিম সেখানে অভিযান পরিচালনা করছেন এবং তারা এই বিষয়টি ঘটনার যে রহস্য সেটি উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন। যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় আজ থেকে গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে বৃষ্টির পর দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। এরপর ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে আবারও শীতের অনুভূতি ফিরে আসতে পারে। এদিকে সারা দেশে শীত অব্যাহত থাকায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। ঠান্ডা বাতাসে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছে কৃষক। ঘন কুয়াশা ও ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। কাজ করতে না পারায় আয় কমেছে খেটে খাওয়া মানুষের। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকে। এদিকে ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বোরোর আবাদ নিয়ে শঙ্কায় কৃষকেরা। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশায় বিছানা নষ্ট হচ্ছে, ওষুধপাতি দিচ্ছি, পানি দিচ্ছি, শীত ফেলবার লাগছে সকাল বিকাল। ঠান্ডাতে কাজ করতে পারি না, কাপড় চোপড়ের অভাব, শরীর গুলে না, খাওয়া দাওয়ারও সমস্যা। শীতের 4 মাস ধুলায় আচ্ছন্ন থাকে রাজধানী ঢাকা। এ সময়ে বাতাসের মানে চরম অবনতি হয়, অস্বাস্থ্যকর হয়ে ওঠে গোটা শহর। গবেষকরা বলছেন অপরিকল্পিত নগরায়ন, উন্নয়ন প্রকল্পে ধীরগতি, যানবাহন ও শিল্প কারখানায় ধুলাবালির মূল উৎস। রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। উন্মুক্তভাবে সড়ক খনন, রাস্তার পাশে বালুর স্তূপ, সেই সাথে নগর পরিবহনের ধুলা ধোঁয়ায় সারাক্ষণই আচ্ছন্ন থাকে মেগা সিটি ঢাকা। আরও কিছু দূর এগোলে আবদুল্লাপুরের ধুলা রাজ্য। দিনের বেলায় আলো জ্বালিয়ে চলছে গাড়ি। আর তেজগাঁ শিল্পাঞ্চল ধুলায় ঢেকে থাকে দিন রাত ২৪ ঘন্টা। এছাড়াও মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বাংলা মোটর, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, মোহাম্মদপুর, মতিঝিলের অনেক এলাকা এখন ধুলাময় থাকছে মেট্রো রেল ও রাস্তা সংস্কারের কাজে। গাড়ি চলাচলের সঙ্গে ধুলার তীব্রতা আরও বাড়তে থাকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৪ মাসে সারা বছরের প্রায় ৬৫ থেকে ৭০ বায়ু দূষণ হয়ে থাকে। এই দূষিত বায়ুগুলো দূরে চলে যেতে না পেরে এই ঢাকার নিম্ন স্তরে বা গ্রাউন্ড লেভেলে এগুলো অবস্থান করে। তখন যখন আমরা মেজারমেন্ট করি আমরা বেশি বায়ু দূষণ পাই এবং আমরা একটা হেজি এনভায়রনমেন্ট দেখি, যেটা ধুলা এবং কুয়াশার একটা সংমিশ্রণ থাকে এবং দিনের ১০টা ১১টা বাজেও সূর্যের মুখ দেখা যায় না। গবেষকেরা বলছেন ঢাকার বাতাসে ২.৫ ব্যাসের ১০ মাইক্রনের কম ওজনের মাত্রাতিরিক্ত পার্টিকুলেটেড ম্যাটার বা পিপিএম পাওয়া যাচ্ছে। এই ধুলা ভারী করে রাখছে বাতাস। হালকা বৃষ্টিতে যা আরও ছড়িয়ে পড়বে, বাড়বে ধুলার তীব্রতা। প্রতিদিনের ধুলাবালিটা আমাদের বাতাসে উঠছে, কিন্তু পরিমাণ কিছু কিছু কমছে। প্রতিদিনই কিছু না কিছু উড়ে। কারণ বৃষ্টিটা হওয়ার কারণে কয়েকদিনের ধুলাবালিটা এক জায়গায় থাকবে। যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখন ধুলাবালিটা একসাথেই উড়বে। গবেষকেরা বলছেন শুধু করোনা সংক্রমণের জন্য নয়, বাতাসের দূষণ থেকে বাঁচতেও মুখে মাস্ক পরা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের সীমানা ভাগাভাগির বলি ৮০০-র বেশি মানুষ। তারা সবাই রাজধানীর খিলগাঁওয়ের রিয়াজবাগের বাসিন্দা। ডিএসসিসি তুলছে সীমানা প্রাচীর, আর তাতেই চলাচলের রাস্তা থাকছে না ডিএনসিসির বাসিন্দাদের। তবে মানবিক দিক বিবেচনায় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে 2 সিটি কর্তৃপক্ষ। খিলগাঁও কবরস্থান এই পিলারগুলোর এক পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, অন্য পাশ উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড। কবরস্থানের সীমানা নির্ধারণ করে প্রাচীর তুলছে ডিএসসিসি, আর তাতেই বিপাকে পড়েছেন উত্তর ঢাকার প্রায় ৮০০ বাসিন্দা। খিলগাঁওয়ের রিয়াজবাগের ৫৩% জায়গায় বসবাসকারীদের বের হওয়ার একমাত্র পথ কবরস্থানের পাশ দিয়ে ৫ নম্বর সড়ক, যা সীমানা প্রাচীরের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। যখন কবরস্থান আরম্ভ হয় ৩০ বছর আগে, তখন আমরা নিজেরাই অর্থায়ন করে আমাদের নিজস্ব অর্থায়নে রাস্তাটা ভরাট করি। আমরা ভরাট করে দিক দিয়ে চলাচল করতেছি। দিক দিয়ে বিদ্যুতের লাইন, পানির লাইন, সোয়ারেজের লাইন আমরা নিজেরাই করছি। এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের চলাচলের রাস্তা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে। আমরা যে ঘর থেকে বের হবো তার কোনো আর অন্য কোনো উপায় নাই। যেহেতু 3টা সাইড আমাদের এখানে বাউন্ডারি, যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই। এই রাস্তাটা যদি বন্ধ করে দেয় তাহলে মরা ছাড়া কিছুই থাকবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে আইনগতভাবে রাস্তা করে দেওয়ার সুযোগ নেই, তবে মানবিক দিকটি বিবেচনা করা যেতে পারে।
কবরস্থানের ভিতর দিয়ে তো কাউকে বা কোনো একটি বিশেষ জায়গায় বা কোনো বিশেষ কোনো বাড়িতে বা কোনো ব্যক্তির বাসস্থানে যাতায়াতের জন্য রাস্তা করে দেওয়ার কোনো সুযোগ আইনগতভাবে নাই। শুধু আইনগত দিক থেকেই না, এটা মানবিক একটি বিষয় এটার সাথে জড়িত। স্থানীয়দের সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। এটা উত্তর দক্ষিণের কোনো ব্যাপার না। উত্তর দক্ষিণের এই কাজের সাথে যারা জড়িত সবার সাথে আলাপ করে এবং সম্মানিত কাউন্সিলরগণের সাথে সমন্বয় করে জনকল্যাণে যে পদক্ষেপ গ্রহণ করা জরুরি, আমরা অতীব জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে রিয়াজবাগের বাসিন্দাদের এই সংকট কবে নাগাদ সমাধান হবে তা নিশ্চিত করেনি দুই সিটি কর্তৃপক্ষ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় বাড়াতে হবে। এখন থেকে একটি ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে যে পরিমাণ খরচ করবে তার অন্তত 30% দিতে হবে স্বাস্থ্য খাতে। বাংলাদেশ ব্যাংক সিএসআর ব্যয়ের নতুন এই নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালায় সিএসআর ব্যয়ের হার পুনর্বিন্যাস ছাড়াও সংজ্ঞা, উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে অর্থনৈতিক পরিবেশ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে এরকম খাতে গুরুত্ব দিতে হবে। নতুন নীতিমালায় স্বাস্থ্য খাতে ব্যয়ের হার বাড়ানো হয়েছে। অবশ্য করোনার কারণে গত 2 বছর স্বাস্থ্য খাতে 60% ব্যয়ের নির্দেশনা ছিল। নতুন নীতিমালায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা খাতে ব্যয়ের হার 10% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। এছাড়া আয়বর্ধক কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, খেলা ও বিনোদনে 20% ব্যয় করতে হবে। আমদানি বাড়তে থাকায় আবারও টাকার বিপরীতে শক্তিশালী অবস্থানের ডলার। 1.5 মাস অবস্থান ধরে রাখার পর চলতি সপ্তাহে এক ধাক্কায় ডলারের বিপরীতে টাকার মান কমল 20 পয়সা। বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রির পাশাপাশি হুন্ডি প্রবণতা ও অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। গত 1.5 মাস অবস্থান ধরে রাখার পর বছরের শুরুতেই তেজিভাব দেখাচ্ছে ডলার। সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে প্রতি ডলার কেনাবেচা হয় 85 টাকা 80 পয়সায়, কিন্তু নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় টাকার মান কমেছে 20 পয়সা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আন্তঃব্যাংক মুদ্রা বাজারে 9 এবং 10 জানুয়ারি ডলার বিক্রি হয়েছে 86 টাকায়। ব্যাংকের বাইরে খোলা বাজার বা কার্ভ মার্কেটে কেনাবেচা হচ্ছে প্রতি ডলার 91 টাকায়। 90 টাকা 20 পয়সা আজকের রেট, আমরা কিনতেছি 90 টাকা 40 পয়সা আমরা বিক্রি করতেছি। তথ্যানুযায়ী চলতি অর্থবছরের 5 মাসেই দেশে আমদানি হয়েছে 3116 কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় 54% বেশি। ব্যাংকাররা বলছেন আমদানি বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানি আয় বাড়েনি। ফলে আমদানি দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। এতে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। ডলারের উপর একটা প্রেশার এসছে আর কি, মানে যে পরিমাণে ইম্পোর্ট হচ্ছে সেই পরিমাণের এক্সপোর্ট হচ্ছে না এবং একই সাথে রেমিটেন্স হচ্ছে না বিধায় ডলারের উপরে প্রেশারটা, এবং ফলে ডলারের মূল্যটা বেড়ে গেছে। ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কার্যকরী ভূমিকা চান বিশেষজ্ঞরা। প্রয়োজনে একটি সমীক্ষা করার পরামর্শ তাদের। মার্কেটকে মনিটর করা উচিত, কার মার্কেট বিশেষ করে বাইরেতে বিক্রি হচ্ছে এটাকে মনিটর করা উচিত। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হচ্ছে কিনা ইম্পোর্টেড, এটা দেখলে কিছুটা সংযত হবে ডলার। বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের জুলাই থেকে 10 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে 250 কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধের 8 বছর পার হলেও বকেয়া বেতন ভাতা পায়নি খুলনার বেসরকারি অ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা। দীর্ঘ সময়ও পাওনা না পেয়ে মানবতার জীবনযাপন করছেন 6 শতাধিক শ্রমিক কর্মচারী। তবে পাওনা আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবার শ্রমিক নেতারা। খুলনার শিরোমণি এলাকায় বেসরকারি অ্যাজাক্স জুট মিলে লোকসানের অজুহাতে 2013 সালে বন্ধ ঘোষণা করে মালিক কাউসার জামান বাবলা। সে সময় কর্মরত শ্রমিকদের বকেয়া পাওনা 1 মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দেয় মালিক পক্ষ। 2015 সালে কাউসার জামান বাবলা মিলটি বিক্রি করে দেন অন্য মালিকের কাছে। বর্তমান মালিক মান্নান তালুকদার মিলটি কেনার পর 1350 জন শ্রমিকের পাওনা পরিশোধ করলেও বাদ পড়ে যান 610 জন শ্রমিক। আমরা খাই না খেয়ে আছি কোনো রকমে, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
আমরা দাগ দিন বড় এলাকায় বর্তমানে খাইতে লইতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। আমরা দারিদ্র্য সীমার নিচে বাস করতেছি, যা বলার কোনো ভাষা নাই। বকেয়ার জন্য বারবার আন্দোলন করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। ডিসি মহোদয়ের অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রী বরাবর। আগামীতে আমাদেরও আন্দোলনের কর্মসূচি আছে, হয়তো আমরা জনসভা করে জনসভার মাধ্যমে আমাদের বিভিন্ন দপ্তরে চিঠিপত্র দিয়ে আমরা আন্দোলনে নামব। শ্রমিকরা যাতে তাদের পাওনা বুঝে পায় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক। পাওনা পরিশোধের বাকি রয়েছে, সেটা পরিশোধের জন্য আমরা অত্যন্ত তৎপর। স্থানীয় জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, লোকাল থানা পুলিশ, আমরা সর্বাত্মক তৎপর রয়েছি যাতে শ্রমিকের দেনা পাওনা দ্রুত পরিশোধ হয়। বকেয়া পরিশোধের জন্য প্রয়োজন 15 কোটি টাকা। সব অনিশ্চয়তা দূরে ঠেলে দ্রুত অর্থ সংস্থান করে পাওনা পরিশোধের দাবি শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদীগর্ভে বিলীন হওয়ার 6 মাস পরও সংস্কার হয়নি মাদারীপুরের রাজৈরের একটি সড়ক। মূলত 2 দপ্তরের উদাসীনতার কারণেই কুমার নদের গর্ভে বিলীন সড়কটির 200 মিটার অংশ উদ্ধার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন 2টি ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দর থেকে কবিরাজপুর সড়কের দৈর্ঘ্য 9 কিলোমিটার, যার মধ্যে 4 কিলোমিটার অংশ কুমার নদের পার ঘেঁষে হয়। তা নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড, বাকি অংশের কাজ করেছে এলজিইডি। গত জুনে কুমার নদের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয় গোয়ালবাথান এলাকার সড়কটির 2 মিটার অংশ। ফলে উপজেলা শহর ও টেকেরহাট বন্দর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হরিদাসদী ও মহেন্দ্রদী উপজেলার 10,000 মানুষ। 6 মাসেও সড়ক সংস্কার না হয় বাধ্য হয়ে 10 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করছেন স্থানীয়রা। একই সাথে আসন্ন বর্ষায় হুমকির মুখে পড়েছে প্রায় 200 বিঘা কৃষিজমি। মূলত সরকারের 2 দপ্তরের উদাসীনতায় এই ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তাটি ধরেন প্রায় বাসাকড়া থেকেই ভেঙে গেছে, এখন নির্মাণ করা হয় নাই, যাতায়াত করা কষ্ট। শীতকালে যদি রাস্তা কমপ্লিট না হয়, কিন্তু না হলে অসুবিধা, আমাদের দানা জমি সব শেষ। এলজিইডি বলছে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ না করায় রাস্তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আর পাওবোর দাবি, অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। বেড়িবাঁধটা গত বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে ভেঙে যায় 150 মিটার অংশ। যদি পানি উন্নয়ন বোর্ড যদি বাঁধের কাজটা সে সমাপ্ত করে দেয়, তাহলে আমরা এটা মেরামত করব, এলজিইডি থেকে মেরামত করে দেবো। বোর্ডে আমরা বরাদ্দের জন্য চেয়েছি এবং ডিজাইন এবং বোর্ড থেকে বরাদ্দ পাওয়া গেলে আমরা এখানে আগামী বর্ষার পূর্বে কাজটি করতে পারবো বলে আশা করছি। 2018-19 অর্থ বছরে 2 কোটি 8 লাখ টাকা খরচ করে এই সড়কটি পাকা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজার সমুদ্র সৈকত দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান টেল প্লাস্টিক। সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রতিষ্ঠানটির সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচির উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক RN পাল। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এই সচেতনতামূলক আয়োজন। সমুদ্র ভ্রমণে আসা পর্যটকদের আরও সচেতন করতে এই উদ্যোগ নিয়েছে টেল প্লাস্টিক। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের পতেঙ্গা এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতও দেশে সব নদী বন্দরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে তারা। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 31 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে একদিনে শনাক্ত হয়েছে 21 লাখ। এদিকে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 55,12,000। 24 ঘন্টায় মারা গেছে 4,820 জন। বিশ্বে এক সপ্তাহে করোনায় শনাক্তের হার 54% এবং মৃত্যু হার 6% বেড়েছে। এদিকে একদিনে সর্বোচ্চ 1002 জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। একদিনে 11,30,000 শনাক্তের বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। হাসপাতালগুলোতে সোমবার 1,35,000 করোনা রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে 6,73,000। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবারাদোর দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন। চিলিতে বাড়তে শুরু করেছে ওমিক্রন সংক্রমণ, ফলে টিকার 4র্থ ডোজ দেওয়া শুরু করেছে দেশটির সরকার। ভারতে স্বাস্থ্যকর্মী এবং 60 মানুষদের বুস্টার ডোজের আওতায় এনেছে দেশটির সরকার। ওমিক্রনের সংক্রমণে ইউরোপে বেড়েই চলেছে শনাক্তের হার।
রাশিয়ায় 24 ঘন্টায় করোনায় মারা গেছে 741 জন। এদিকে জার্মানিতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে 1,500-এর বেশি মানুষ বিক্ষোভ করছে। অস্ট্রেলিয়ায় একদিনে শনাক্ত হয়েছে 72,893 জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12 লাখ। ভারতে একদিনে 1,68,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 4,461 জন অমিক্রনে আক্রান্ত। এদিকে মহারাষ্ট্রে 24 ঘন্টায় প্রায় 34,000 রোগী আক্রান্ত হয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিহারে করোনার আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। বিহারের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স জিনোম সিকোয়েন্সিং করে নতুন ধরনটি শনাক্ত হয়। ইনস্টিটিউটের পরিচালক জানান তারা 32টি নমুনার জিনোম সিকোয়েন্স করেন। এর মধ্যে 27টি নমুনায় অমিক্রন শনাক্ত হয়েছে, 4টিতে মিলেছে ডেল্টা ধরন। এছাড়া একটি নমুনায় নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন এই ধরন আগে কখনো দেখা যায়নি। বিহারে রোববার 5,000-এর বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। এই মুহূর্তে রাজ্যটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 16,898 জনে দাঁড়িয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে বৈঠকে খোলামেলা আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 7 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে একথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বহু প্রত্যাশিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এ সময় ইউক্রেন সীমান্তে হামলা এবং সংঘাত এড়াতে আলোচনা করেন তারা। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংলাপ বা সংঘাত যে কোনো একটি পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টানা 7 বছর ধরে ইতিহাসের উষ্ণতম বছর পার করছে বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এছাড়া ইইউ এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ দ্বিগুণ হারে বাড়ছে। COP26 সম্মেলনকে বলা হচ্ছিল বিশ্বকে বাঁচানোর শেষ চেষ্টা। বিশ্ববাসীর প্রত্যাশা ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, কিন্তু সে আশায় গুড়ে বালি। গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্মেলনের ফল নিয়ে হতাশা প্রকাশ করে জাতিসংঘ। সম্মেলনকে ব্যর্থ বলে আখ্যা দেয় পরিবেশবিদরা। 2021 সালে ইউরোপে বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেড়েছে তাপমাত্রা। ইইউর জলবায়ু পর্যবেক্ষণ কর্মসূচি কোপারনিকাসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 1991 থেকে 2020 সালের গড় তাপমাত্রার তুলনায় 2021 সালের তাপমাত্রা 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বিশ্বের কিছু অঞ্চল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব খুব খারাপভাবে অনুভব করেছে। 2021 সাল আমাদের কাছে একটি উষ্ণতম বছর হিসেবে আবির্ভূত হয়েছে। এখন পর্যন্ত আমরা যতগুলো বছর পর্যবেক্ষণ করেছি তার মধ্যে সেরা 5-এ রয়েছে এই বছরটি। গত 7 বছর ধরে বিশ্ববাসী 7টি উষ্ণতম বছর পার করলেও 2015 ও 2018 সালে তাপমাত্রা তুলনামূলক কম ছিল। এদিকে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন মানে শুধু তাপমাত্রা বৃদ্ধি নয়। গ্রীষ্মকালে জার্মানি ও ইউরোপের অন্যান্য অংশে ভারী বৃষ্টি ও বিধ্বংসী বন্যার মতো চরম আবহাওয়া এর কারণ। এদিকে অপ্রত্যাশিত তথ্য খুঁজে পেয়েছেন কোপারনিকাসের বিজ্ঞানীরা। টানা দ্বিতীয় বছরের মতো বায়ুমণ্ডলে মিথেন গ্যাস বৃদ্ধির হার স্বাভাবিক মাত্রার চেয়ে দ্বিগুণ ছিল। বায়ুমণ্ডলে মিথেনের ঘনত্ব আমরা যা আশা করেছিলাম তার চেয়েও দ্বিগুণ। সুতরাং এটি উদ্বেগের কারণ। মিথেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস। দুশ্চিন্তার বিষয় হচ্ছে এটা আমরা এখনো সঠিক বুঝতে পারছি না। বাতাসে মিথেন গ্যাস মাত্র কয়েক বছর স্থায়ী হয়, আর কার্বন ডাই অক্সাইড শতাব্দীর পর শতাব্দী থাকে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, কারণ প্রাকৃতিক দুর্যোগ আরো ভয়াবহ হচ্ছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংসে 117 রানে হারল বাংলাদেশ। লিটনের সেঞ্চুরির পরও প্রতিরোধহীন ছিল বাংলাদেশের লড়াই। জেমিসন ওয়েগনারের বোলিং তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে ফলো অনে নেমে 278 রানে গুটিয়ে যায় মুমিনুলের দল। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 521 রানের জবাবে বাংলাদেশ অল আউট হয় 126 রানে। 1-1 সিরিজ ড্র করার স্বস্তি নিয়ে দেশে ফিরবে টাইগাররা।
মঙ্গানুয়ের সাফল্য বিভীষিকায় রূপ নিল ক্রাইস্টচার্চে। জয়ের মঞ্চ দ্বিতীয় দিনেই প্রস্তুত করে রাখে নিউজিল্যান্ড। লিটন দাসের ওয়ানডে স্টাইলের সেঞ্চুরিতেও এড়ানো যায়নি ইনিংস ব্যবধানে হার। সাদা পোশাকের বিদায়টা টেস্টের তৃতীয় উইকেট শিকারে স্মরণীয় করেছেন টেইলর। এবাদত তার শিকার হওয়াতেই আসে ব্ল্যাক ক্যাপদের জয়ের ক্ষণ। 1-1 সিরিজ ড্রয়ই হয়ে থাকছে টাইগারদের সাফল্য। ফলোঅনে ব্যাটিং শুরু তৃতীয় দিনে। সাদমান নাইমের ধীরস্থির শুরুর পরই যেন হঠাৎ ছন্দপতন। অপ্রয়োজনীয় শটে সাদমানের আত্মাহুতি। শান্তর অশান্ত ব্যাটিং রোমাঞ্চ ছড়ালেও সেটা ছিল টেস্টের চাহিদার বিপরীত। ওয়েগনারের বাউন্সে অনিয়ন্ত্রিত পুল শটে কাটা পড়েন। অল্পতেই নাইমের অভিষেক পর্বের ইতি টানেন সাউদি। জীবন পেয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ মুমিনুল। ওয়েগনারের বাউন্সারে থামে টাইগার অধিনায়কের পথ চলা। অভিন্ন কৌশলের শিকার রাব্বিও। তবে বৈরিক কন্ডিশনে সাবলীল ব্যাটিংয়ের প্রদর্শনী লিটনের। দৃষ্টিনন্দন শটে অন্যদের দেখিয়েছেন পরিস্থিতি বুঝে খেলার কৌশল। ক্রাইস্টচার্চ টেস্টে বিপর্যয়ের মাঝেও বাংলাদেশ ব্যাটারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন। সোহানের সঙ্গে তার 101 রানের জুটি জ্বালিয়ে রাখে আশার প্রদীপ। কিন্তু পার্ট টাইমার মিচেলের আঘাতে ভাঙে সোহানের প্রতিরোধ। জেমিসনের সামনে মিরাজের অসহায়ত্বে হারের শঙ্কা হয় প্রকট। যদিও একাই লড়াই চালিয়ে টাইগারদের ম্যাচে টিকিয়ে রাখেন লিটন। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 1 ছক্কা ও 14 চারে ম্যাজিক ফিগার স্পর্শ করেন কিপার ব্যাটার। এরপর আর লিটনকে বেশি দূর যেতে দেননি জেমিসন। পরে শরীফুলকে ফিরিয়ে মসৃণ করেন জয়ের পথ। আর টাইগারদের কফিনে শেষ পেরেক রস টেইলরের। ব্যাট নয়, বিদায় বেলায় বল হাতেই দলকে উপহার দেন জয়ের মুহূর্ত। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করায় বিদেশের মাটিতে টেস্টে ভালো করার আত্মবিশ্বাস পাবে ক্রিকেটাররা, বলেছেন অধিনায়ক মুমিনুল হক। যদিও ক্রাইস্টচার্চে 3 দিনে ইনিংস ব্যবধানে হারের হতাশ তিনি। লিটনের সেঞ্চুরি ছাড়া কোনো কিছুই এখানে ঠিকঠাক হয়নি। তারপরও চলতি বছরে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা আর উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী টেস্ট অধিনায়ক। দুই টেস্টের সিরিজে টাইগারদের দুটো ভিন্ন চেহারার দেখা মিলল। সফরের শুরুতে ছিল কোয়ারেন্টিনের ঝক্কি। সেসব সামলে বিরূপ কন্ডিশনে প্রথম টেস্টে জয় পাওয়া যেমন ছিল বিস্ময়কর, তেমনি ক্রাইস্টচার্চে 3 দিনে আত্মসমর্পণও অবাক করা। লিটন দাসের সেঞ্চুরি ছাড়া দ্বিতীয় টেস্টে আর কোনো প্রাপ্তি নেই। তবে নিউজিল্যান্ডের মাটি থেকে সিরিজ ড্র করে ফেরা নিঃসন্দেহে অনেক বড় সাফল্য। আমি খুব টাফ সময়ের ভিতরে আমার ক্যাপ্টেন্সিটা পেয়েছিলাম। তখন তো আমি স্বপ্ন দেখতাম যে বড় টিমের সাথে ম্যাচ জেতার। তো ওই বিলিফটা, মানুষের তো বিলিফটা আসে চোখে দেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে এই প্রথম টেস্ট ম্যাচে জেতাটা খুবই দরকার ছিল। অ্যাটলিস্ট সবাই, আপনারা বলেন আমি বলি, টিমের সবাই অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারছে তারা ক্যাপেবল যে বিদেশে গিয়ে এক টেস্ট ম্যাচ জেতা যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। সাদা পোশাকের মলিনতা কিছুটা হলেও ঝেড়ে ফেলা গেছে নিউজিল্যান্ডের মাটিতে। পেসারদের পারফরমেন্সও করেছে আশাবাদী। এখান থেকে সামনের দিকে তাকাতে চান বাংলাদেশ অধিনায়ক। টিম ওয়াইজ আমাদের জন্য আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ আমরা যখন বিদেশে খেলতাম তখন সবাই ধরে নিত যে আমরা বিদেশে খুব একটা ভালো করতে পারি না, তো অপোনেন্ট ওইভাবে থাকতো। এখন সবার ভিতরে একটু অ্যাওয়ারনেসটা চলে আসবে। আমি যদি সামনে সাউথ আফ্রিকা সিরিজ আছে, তারপর আপনার শ্রীলঙ্কা সিরিজ আছে, এরপর আবার ওয়েস্ট ইন্ডিজ আছে, সবাই আরও বেশি অ্যাওয়ার হবে। তো আমার কাছে আমাদের জন্য আরও চ্যালেঞ্জ হবে। এই সফরের আগে ক্রিকেটের কোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে ওদের বিপক্ষে কোনো সাফল্য ছিল না টাইগারদের। পরিসংখ্যানের পাতায় পরিবর্তন আনতে পারাটাই হয়ে থাকবে এই সিরিজের বিশেষত্ব। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইনি জটিলতা পেরিয়ে টেনিস কোর্টে ফিরলেও নোভাক জকোভিচের লড়াই শেষ হয়নি এখনো। বার্তা সংস্থা এপি জানিয়েছে, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক দ্বিতীয়বারের মতো জকোর ভিসা বাতিল করতে পারেন। এর আগে টুইটার অ্যাকাউন্টে কোর্টে ফেরার ছবি পোস্ট করে স্বস্তি জানান জকোভিচ। অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্টের লড়াই জিতে টেনিসে মন দিয়েছিলেন নোভাক জকোভিচ। মেলবোর্নে রড লেভার এর্নায় পৌঁছতে কম ঝামেলা পোহাতে হয়নি 9 বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকার। টুইটারে অনুশীলনের ছবি পোস্ট করার পাশাপাশি সমর্থক ও বিচারককে ধন্যবাদও জানান ওয়ার্ল্ড নাম্বার 1। কিন্তু অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী লড়াই এখানেই শেষ করতে চান না, এমন খবর দিচ্ছে গণমাধ্যম। জোকোভিচের পরিবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। অভিবাসন মন্ত্রীর বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে গিয়ে আবারও ভিসা বাতিল করতে পারেন।
এর আগে আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন জকোভিচের পরিবার। শুধু নোভাকই না, সব সার্বিয়ানদের জন্য একটি বড় জয়। সম্ভাব্য সব চেষ্টার মাধ্যমে সে বের হতে পেরেছে। অস্ট্রেলিয়ার আদালতকে সত্যের সাথে থাকার জন্য ধন্যবাদ। সে সবসময় জেতার জন্য লড়াই করেছে এবং জিতেছে, তবে এটা কঠিন ছিল। আমরা তাকে নিয়ে নিশ্চিন্ত, ঝামেলামুক্ত হয়ে ভালোভাবে খেলুক, এটাই চাওয়া। জকোভিচ ইস্যুতে অস্ট্রেলিয়া সার্বিয়ার সম্পর্কে চির ধরেছে। বিষয়টিতে নজর এখন পুরো বিশ্বের। অন্য রাজনৈতিক নেতারাও এই ইস্যুতে জড়িয়ে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীও অস্ট্রেলিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, ফলে জকোভিচকে সমস্যায় পড়তে হবে জুন মাসের উইম্বলডনেও। আমি ভ্যাকসিনেশনে বিশ্বাসী। ইংল্যান্ডে প্রবেশ করতে হলে টিকা দিতে হবে। জনগণের সুরক্ষা নিশ্চিতে এটি সুফল বয়ে আনবে। আর এক সপ্তাহ সময়ও নেই, ফলে অস্ট্রেলিয়ান ওপেনে শেষ পর্যন্ত জকোভিচ খেলতে পারবেন কিনা সে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তুর্কমেনিস্তানে নরকের দরজা বলে পরিচিত মরুভূমির গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এই আগুন নেভানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সেখান থেকে গ্যাস রপ্তানি আরও বাড়াতে চায় তুর্কমেনিস্তান। দশকের পর দশক ধরে তুর্কমেনিস্তানের বিশাল কারাকুম মরুভূমির এক গর্তে জ্বলছে আগুন। কারাকুম মরুভূমির দারওয়াজা গর্তে জ্বলা এই আগুনকে ঘিরে রয়েছে নানা রহস্য। নরকের দরজা খ্যাত মরুর বুকের এই গর্ত তুর্কমেনিস্তানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণের একটি। দীর্ঘ 5 দশক ধরেই আগুন জ্বলছে গর্তটিতে। স্থানীয় তুর্কমেন ভূতত্ত্ববিদদের মতে 1960-এর দশকে ভূতাত্ত্বিক কারণে এত বড় আকারের গর্ত তৈরি হয়েছে, আর এতে আগুন জ্বলতে শুরু করে 80-র দশকে। অনেকেই আবার মনে করেন 1971 সালে সোভিয়েত আমলে চালানো খনন কার্যক্রমের সময় এর সৃষ্টি। তবে 2013 সালে কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরনিস গর্তের গভীরতা পরীক্ষা করেন। সেই গবেষণায় জানানো হয় এই গর্ত কবে সৃষ্টি হয়েছে বা কবে থেকে এর আগুন জ্বলছে তা কেউ জানে না। প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করেন গর্তটি দেখতে। স্থানীয়দের বিশ্বাস এই দরজা দিয়ে যেতে হয় নরকে, আর তাই জায়গাটির নাম দিয়েছেন নরকের দরজা। তবে 2018 সালে আনুষ্ঠানিকভাবে এর নাম দেয়া হয় শাইনিং অব কারাকুম বা কারাকুমের উজ্জ্বলতা। বিবিসি জানায় পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এটি বন্ধ করতে চান দেশটির প্রেসিডেন্ট। এরই মধ্যে গর্তের আগুন নেভাতে একটি উপায় বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে অসংখ্যবার এই আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুরের সবাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।